Hello viewers, Assalamu alaikum. I am Nirav Hassan. I am digital marketer. I have 3 years professional experience in e-commerce industry. ওকে, আমরা আজকে ক্লাস টপিকে চলে যাই। আমরা মূলত ধারাবাহিকভাবে কন্টেন্ট রাইটিং নিয়ে আলোচনা করব। বিগত দিন আমাদের এসইওর যে কোর্সটা চলতেছিল, এসইওর কোর্সটা চলাকালীন সময়ে আমরা সবাই একটা বিষয় ফিল করলো, সেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিংটা অনেক ভালোভাবে শেখা উচিত। কারণ হচ্ছে কন্টেন্ট রাইটিং হচ্ছে এসইওর প্রাণ। এসইওর প্রাণ বলা হয় কন্টেন্টকে আবার কিং বলা হয়। কন্টেন্ট ইজ কিং, আবার অনেকে কন্টেন্টকে কুইন বলে। কন্টেন্ট ইজ কুইন, যে যেটাই বলুক, আপনি এসইওর যে সেক্টরে চিন্তা করতে যান না কেন, আপনার এসইওতে পারফেক্ট হতে গেলে কন্টেন্ট রাইটিং এর ভূমিকা অনেক 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 বেশি। কন্টেন্ট রাইটিং আপনার লাগবেই। তো আমরা মূলত আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে সাথে থাকবেন অবশ্যই, পুরো ক্লাসটা উপভোগ করবেন। আমি পার্ট বাই পার্ট 1 2 3 4 এইভাবে আমি আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়বো। ওকে, ধন্যবাদ। আমরা জানি যে এসইওতে অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ওয়ান পেজ কতটুকু দরকার, অফ পেজ করলে কি র্যাঙ্ক করবে কিনা, শুধু ওয়ান পেজ করলে র্যাঙ্ক করবে কিনা। অনেকেই অনেক কথা বলেন যে শুধু অন পেজ করলে র্যাঙ্ক করবে কিনা, শুধু টেকনিক্যাল করলে কি কোনো র্যাঙ্ক করবে কিনা, আর অনেকে বলেন যে অফ পেজ করার দরকার আছে কিনা, নানান কথা বলেন। যাই হোক, আমি ওই বিষয়গুলোতে যাব না। অন পেজ অফ পেজ যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেন্ট। আপনার কোয়ালিটি কন্টেন্ট হলে, আপনার কন্টেন্টটা যদি কোয়ালিটি সম্পন্ন হয়, তাহলে অনেক সময় অফ পেজ না করলেও আপনার সাইটের ওই পেজটা র্যাঙ্ক করবে, ওই কন্টেন্টে দুঃখিত, ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করবে। এখন বিষয়টা তাহলে চিন্তা করেন যে কন্টেন্টের গুরুত্বটা কতটুকু। আমরা আসলে বাংলাদেশিরা কন্টেন্টকে অত বেশি একটা গুরুত্ব দেই না, কিন্তু আমাদের এসইও এক্সপার্টদের, বাংলাদেশ থেকে যারা আমরা এসইওতে ভালো করতে চাই, আমাদের কন্টেন্টে গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এবার চলে যাই যে টাইপস অফ কন্টেন্ট। হোয়াট আর দ্য টাইপস অফ কন্টেন্ট। আমি কয়েকটা কন্টেন্ট টাইপস এখানে আনছি, যে ব্লগ পোস্ট বা আর্টিকেল, হোয়াইট পেপারস, ইবুকস, রিপোর্টস, পডকাস্ট, ইমেল, নিউজলেটার, ভিডিওস, তারপরে ইনফোগ্রাফিক, পিওভিএস, ঠিক আছে, পপস। যাই হোক, আমি কয়েকটা আনছি, হয়তোবা আপনারা অনেকে আগের থেকেই জানেন টাইপসগুলো, আবার অনেকে জানেন না। তবে এর বাইরেও আরো কিছু টাইপস আছে, দু একটা টাইপস আছে, আমি ওগুলাতে আর না যাই। মোটামুটি আমরা কন্টেন্ট বলতে সাধারণত ভিডিও আর হচ্ছে আপনার আর্টিকেল টাইপ যে কন্টেন্টটা, আমরা এটাকেই বুঝে থাকি। এর বাইরেও যে কিছু আছে, এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। তো আমরা এখন দেখি যে হোয়াট টাইপ অফ কন্টেন্ট ইজ মোস্ট পপুলার। তো আমি 2018 সালের একটা সোর্স পাইলাম, যেটা করছেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট। আমি 19-20-এর কোনো ধরনের এত ভালো জায়গা থেকে সোর্স পাই নাই, এর জন্য আমি শেয়ার করতে পারলাম না। তখন 2018 সালে ওই সময় অনুযায়ী আপনার 73% মার্কেটাররা ব্লগ পোস্ট এবং আর্টিকেল কন্টেন্ট বানাতো। হ্যাঁ, পডকাস্টে 57%, ইবুকসে 56%, ভিডিও তখন 2018 সালে অনুযায়ী 54% ছিল। আমরা জানি যে 19-20 সালে এটা বা 21-এ আরো অনেক বেশি ভিডিওটা আগে গেছে। যদি এখনকার যদি কোনো ভালো সোর্স থেকে যদি তথ্য পেতাম, তাহলে হয়তো বা ভিডিওটা আরো অনেক বেশি আগে থাকতো অন্যগুলোর চেয়ে। ওকে, তারপরে আমরা দেখি যে হচ্ছে যে হাউ মেনি টাইপস অফ কন্টেন্ট রাইটিং আর দেয়ার। ওয়েব কন্টেন্ট, ব্লগিং, সোশ্যাল মিডিয়া, অ্যাড অ্যান্ড সেলস কপি, এক্সপার্ট অর ইন্ডাস্ট্রি রাইটিং। ওয়েব কন্টেন্টটা কি? ওয়েবের মধ্যে যে আমরা যে ইনফরমেশনগুলো দেখি, ওয়েবের মধ্যে যেগুলো আমরা বিভিন্ন পিকচার থাকে, বিভিন্ন আপনার হচ্ছে লেখা থাকে, বিভিন্ন কন্টেন্ট আকারে, বিভিন্ন টেক্সট আকারে লেখা থাকে, ওগুলাই মূলত ওয়েব কন্টেন্ট। ওয়েবের মধ্যে আমরা যা দেখি মূলত প্রায় সবকিছুই ওয়েব কন্টেন্ট, সবকিছুই কন্টেন্ট। ওয়েবের ভিতরে আমরা যা দেখি মূলত ওইটাই ওয়েব কন্টেন্ট। তারপরে ব্লগিং বলতে আমরা মোটামুটি জানি, অনেকেই অনেক নিশে নিয়ে হচ্ছে ব্লগিং করে, বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করে। তারপরে সোশ্যাল মিডিয়াতে আমরা যে পোস্টগুলো দিই, এগুলোও একটা কন্টেন্ট। তারপরে অনেকে আমরা গল্প লেখি, কবিতা লেখি, এগুলো একটা কন্টেন্ট। ওকে, তারপরে আছে হচ্ছে অ্যাড অর সেলস কপি। আমরা জানি যে ফেসবুকের অ্যাড দিতে গেলে কিন্তু অ্যাড কপি তৈরি করতে হয়। গুগলেও কিন্তু
অ্যাড কপি তৈরি করতে হয়, তারপরে সেলস কপি তৈরি করতে হয়, এইগুলা কিন্তু আপনার কন্টেন্ট রাইটিং এর মধ্যেই পড়ে। মূলত এটা কন্টেন্টের মধ্যেও পড়ে, আবার মূলত এইটা আমি বোঝাতে চাচ্ছি যে কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলোকে হাইলাইট করার জন্য। ওকে, তারপরে আসে হচ্ছে আপনার এক্সপার্ট অর ইন্ডাস্ট্রি রাইটিং, বিভিন্ন ইন্ডাস্ট্রির উপর যে মানে লেখালেখি করা হয় সেটা আর কি কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে নিউজ রাইটিং, তারপরে ক্রিয়েটিভ রাইটিং। নিউজ রাইটিং বলতে আমরা যে প্রথম আলো বা যুগান্তর বা আরো অন্য বড় বড় পত্রিকায় যে নিউজগুলা পড়ি অনলাইনে, সেগুলাই কন্টেন্ট রাইটিং। অফলাইনে যেটা দেখি ওটাও কিন্তু কন্টেন্ট, ঠিক আছে, পেপারে আর কি যেটা দেখি। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে হোয়াট ইজ এসইও কন্টেন্ট রাইটিং। এসইও কন্টেন্ট রাইটিংটা আসলে কাকে বলে? সহজ কথা, এসইও রাইটিং অলসো নন এজ রাইটিং ফর এসইও। রাইটিং ফর এসইও is the process of planning, creating and optimizing content with the primary goal of ranking in search engine. আবারও আমি বলতেছি, writing for SEO is the process of planning, creating and optimizing content with the primary goal of ranking in search engine. আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আবারও সবাই আরেকবার করে নোট করে রাখেন, এটা থেকে নোট করে রাখেন। ওকে, এইবার আমরা আসি যে আসলে 2021 সালের অনুযায়ী একটা ব্লগে কন্টেন্ট লিখতে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এবং আমরা কিভাবে কন্টেন্টগুলো লিখতে পারি। কন্টেন্ট লেখার আগে আমার কি করতে হবে? ওই যে টপিকে আমার কন্টেন্ট লিখতে হবে, ওই কন্টেন্ট নিয়ে আমার কি করতে হবে? রিসার্চ করতে হবে, অনলাইন রিসার্চ করতে হবে, ওই ইন্ডাস্ট্রির বিভিন্ন পেজ ওয়েবসাইট রিসার্চ করতে হবে, ফেসবুক পেজ রিসার্চ করতে হবে, ওই ইন্ডাস্ট্রির যদি পরিচিত কোনো ভাই ব্রাদার থাকে তাদের সাথে কথা বলতে হবে। কথার কথা, আপনাকে একটা পাঞ্জাবি নিয়ে একটা কন্টেন্ট লিখতে বলা হলো, তাহলে আপনি কি করবেন? আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পাঞ্জাবি নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করবেন, অফলাইনে চেষ্টা করবেন পরিচিত কেউ থাকলে তার সাথে কথা বলার জন্য। যতটা পারা যায় রিসার্চ যতটা করা যায়, ওই পাঞ্জাবির বিভিন্ন ওয়েবসাইটে যে বিভিন্ন ধরনের পাঞ্জাবি সম্বন্ধে জানার চেষ্টা করবেন। তারপরে পাঞ্জাবি নিয়ে এর আগে যারা ব্লগ লেখছে তাদেরগুলা দেখবেন, চাইলে ইউটিউবে একটু সময় দিতে পারেন। আইডিয়া চলে আসবে যখন আপনার রিসার্চটা কমপ্লিট হবে, তখন আপনি মূলত ওই বিষয়টা সম্বন্ধে ভালো লিখতে পারবেন। যাই হোক, আমরা পয়েন্ট আকারে যাই। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমার পারপাসটা ডিটারমাইন করতে হবে। প্রথমত ডিটারমাইন এ পারপাস। সেকেন্ড যে বিষয়টা এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিফাইন এ টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স কারা এটা খুঁজে বের করতে হবে। সহজভাবে বলতে গেলে দেখেন, বাচ্চারা যখন ছোটবেলায় থাকে ওনারা মানে বাচ্চারা কিন্তু তখন খুব বেশি কার্টুন পছন্দ করে। এর জন্য কি করা হয়, বাচ্চাদের চিপসের অ্যাড বা বিভিন্ন ধরনের বাচ্চাদের প্রোডাক্টের অ্যাডগুলা, বা রোবো আছে, তারপরে বিভিন্ন জুস আছে, এই অ্যাডগুলা কি করে মোটু পাতলু, তারপরে আপনার হচ্ছে ডোরিমন, এদেরকে দিয়ে দেয়। কারণ কি, বাচ্চারা ওদের দেখতে দেখতে অভ্যস্ত, কার্টুনগুলা দেখতে দেখতে অভ্যস্ত, ভালো লাগে, বিষয়টা ওদের মাথায় থেকে যায়, এর জন্য খেতে চায় বাবা মার কাছে। ওই জায়গায় যদি সাকিবুল হাসান বা সাকিব খানকে দিত, কোনো লাভ হইতো? ওই চিপসের অ্যাডে লাভ হইতো না, তেমন একটা লাভ হইতো না, কারণ বাচ্চারা ওটা ফিল করতে পারতো না। এরকমই আপনার বুঝতে হবে যে আপনি যে বিষয়ের উপর লিখতেছেন, আপনার যে অডিয়েন্সগুলা কাদের জন্য লিখতেছেন, তাদের বয়স কেমন। আপনি এখন একটা গ্যাজেট নিয়ে লিখতেছেন, এখন গ্যাজেট নিয়ে লিখতে যে আপনার অবশ্যই টার্গেট করবেন না যাদের বয়স বেশি তাদেরকে, এটা তো করবেন না। এখন আপনি শাড়ি নিয়ে একটা কন্টেন্ট লিখতেছেন, এই কন্টেন্ট তো আসলে পুরুষের কোনো উদাহরণ দিবেন না, তাই না? অবশ্যই নারীর সৌন্দর্য, নারীর বিষয়টা নিয়ে উদাহরণ দিবেন। এরকমই আপনার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। টার্গেট অডিয়েন্স আপনি যার জন্য লিখতেছেন, সে কোথায় থাকে, সে কি করা পছন্দ করে, ওই জেনারেশন। ধরেন যে আপনি যদি ইয়ং জেনারেশনকে টার্গেট করে লিখতে থাকেন, তার মানে ইয়ং জেনারেশনরা কি পছন্দ করে, ক্রিকেট, ফুটবল, তারপরে কি পছন্দ করতে পারে, কোথায় যেতে পারে, তারা বিভিন্ন মাঠে যায়, বিভিন্ন জায়গায় খেলাধুলা করে, বিভিন্ন কনসার্টে যায়, এই যে তারা কোথায় যায়, কি করে, তার ওই টার্গেট অডিয়েন্সের যে ইন্টারেস্ট বেসটা কেমন, কি কি তারা ইন্টারেস্টেড কি কি বিষয়ে থাকতে পারে, এই বিষয়গুলো একটু রিসার্চ করতে হবে। যদি এই টার্গেট অডিয়েন্স নিয়ে যদি না বোঝেন কোনো সমস্যা নেই, আমি ফিউচারে শুধুমাত্র টার্গেট অডিয়েন্স নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আমাদের অনার স্টাডির সাথে থাকবেন, আশা করি আরো অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ধন্যবাদ। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে
মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চের কোনো তুলনা নাই, কিওয়ার্ড রিসার্চের কোনো তুলনা নাই অন্যগুলোর সাথে। কারণ আপনার এসইওতে কাজ করতে গেলে কিওয়ার্ড রিসার্চটা যেমন খুব বেশি ইম্পর্টেন্ট, প্রথম কাতারে চলে আসে, সেম কন্টেন্টেরও প্রথম কাতারে চলে আসে কিওয়ার্ড রিসার্চ। আপনার মূলত কিওয়ার্ড রিসার্চটা করতে হবে অনেক ভালোভাবে। আমার ফ্রেন্ড আছে একজন, ও এসইওর অন্যান্য সেক্টর তেমন ভালো জানে বোঝে না, কিন্তু ও হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চটা অনেক ভালোভাবে করতে পারে, যার কারণে ও শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা করে অনেক ভালো আর্ন করে। সো আপনারা এসইওর যে কোনো একটা সেক্টরে খুব ভালোভাবে শিখবেন প্রথম দিকে, ইভেন বাকিগুলো আস্তে 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 অভিজ্ঞ হওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে পরে আরেকটু বলি আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চটা মূলত আপনার চেষ্টা করতে হবে সবচেয়ে সময় নিয়ে, কিওয়ার্ড রিসার্চের জন্য সবচেয়ে বেশি সময় নিয়ে কাজ করার জন্য, তাহলে আপনি পারফেক্ট কিছু কিওয়ার্ড আপনি বের করতে পারবেন। আর সবসময় টুলসের উপর ডিপেন্ড করবেন না, বিকজ অনেক সময় মাথার উপর ডিপেন্ড করবেন, আপনার ব্রেনকে কাজে লাগাবেন। টুলসে আপনি কাজ করেন সমস্যা নাই, তারপরে আপনি একটু নিজের ব্রেনকে, নিজের মাথাকে কাজে লাগাবেন, দেখবেন যে অনেক ভালো একটা রেজাল্ট পাইছেন। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে হ্যাভ অ্যান আই ক্যাচিং টাইটেল। আপনি যে টাইটেলটা দিবেন সেটা অবশ্যই আই ক্যাচিং হবে। আই ক্যাচিং জিনিসটা কি? দেখলেই চোখটা লেগে যায় এবং মনে হয় যে না, ভিতরে কি আছে একটু দেখি। এখন দেখেন অনেক সময় হয় না যে আপনি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতেছেন, হঠাৎ করে আপনার সামনে আসলো প্রথম আলো একটা নিউজ দিছে যে শাকিব খান বুবলির সাথে কি করলো, এ কি করলো। এখন ভিতরে যায় দেখলো যে ভিতরে অনেক আগ্রহ নিয়ে অনেকে ক্লিক করলেন, যে ভাবলেন কি না কি, ক্লিক করার পরে দেখলেন যে না, কিছুই না, দুজন শুটিং করতেছে, শাকিব খান বুবলির সাথে শুটিং করতেছে। আবার হঠাৎ একদিন হয়তোবা দেখলেন যে শাকিব খান অপু বিশ্বাসকে এরকম করে ঠকালো, তো এখন ক্লিক করে যাওয়া দেখা যায় যে ওটা কোনো একটা মুভির অথবা তার পুরাতন কোনো একটা নিউজ, সেটাকে সুন্দরভাবে ঘাটে ঘুটে করছে। অনেক সময় আবার এরকম হেডলাইন দেয় নিউজ পোর্টালগুলা, এই বুঝি সাকিবের কেরিয়ার শেষ, ভিতরে ঢুকে দেওয়া যায় যে ভিন্ন বিষয়। আবার অনেক সময় দেওয়া যদি এরকম টাইটেল যদি আমি পোস্ট দিই যে কি করলো দেখেন নীরব ভাই, কি করলো নীরব ভাই পানিতে, মানে এরকম টাইপের যে ইয়াগুলা থাকে, এইগুলাকে মূলত আপনার ধরেন যে, যদিও এটাকে আইকেচি বলাটা বেশি রোস্ট হয়ে যায় আর কি, তারপরেও মূলত এতটুকুই যে আপনার অডিয়েন্সটা ওই বিষয়টা দেখার পরে ক্লিক করার মতন, বা অডিয়েন্সের কাছে একটু আগ্রহ জাগায়, এইটাই মূলত। ঠিক আছে, তবে একটা বিষয়, আমরা ওরকম থার্ড ক্লাস মার্কা আই ক্যাচিং টাইটেল দিব না। এই যে এগুলা যে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, আমাদের সুন্দরভাবে কি করতে হবে, শার্ট ক্যারেক্টারের কম আমাদের একটা টাইটেল তৈরি করতে হবে। কিন্তু তাই বলে প্রথম আলো যুগান্তরের মতন এ কি করলো নীরব ভাই, এ কি করলো সাকিবুল হাসান, এইসব টাইপের দেওয়া যাবে না। সুন্দরভাবে দিতে হবে, যাতে ওই টাইটেলটা দেখে আপনার অডিয়েন্স বুঝতে পারে যে হ্যাঁ, হে যেটা জানতে চাচ্ছে সেটা এখানেই আছে। এইভাবে বিষয়টা দিতে হবে। আরেকটা বিষয়, আমি এখন আইক্যাচি টাইটেলের কিছু উদাহরণ আমি দিব। দেখেন আমি একটা চলে যাই, আমি নেল প্যাটেলের হচ্ছে ওয়েবসাইটটায় চলে যাই। নেল প্যাটেলকে আপনারা অবশ্যই চেনেন, না চিনলে চিনে নেন, ওর ব্লগ ফলো করতে পারেন, ওর ব্লগ অনেক ভালো লেখে। ওকে, একটু ওয়েট, আমি উবার সাজেস্টে যাই, সরাসরি উবার সাজেস্টে গেলে ভালো হবে। এরপরে যাওয়ার পরে আমি যে ব্লগে চলে যাব, ব্লগে চলে যাওয়ার পরে আমরা একটু দেখি যে হচ্ছে যে ওনার কোন একটা ব্লগ দেখি। এই যে দেখেন, 5 প্রাইভেসি পলিসি জেনারেটর অপশন ফর ইয়োর ওয়েবসাইট। এইটা হচ্ছে একটা টাইটেল, মানে অনেক সুন্দর। যে আপনি যদি মনে করেন যে প্রাইভেসি পলিসি যদি আপনার ওয়েবসাইটে দিতে চান, আপনি খুঁজতেছিলেন, কিন্তু দেখেন খুব সুন্দরভাবে 5 প্রাইভেসি পলিসি জেনারেটর অপশন ফর ইয়োর ওয়েবসাইট, সুন্দর করে আপনি ঢুকে পড়তে পারবেন। ঠিক আছে, এরপরে আইক্যাচি আরো যদি উদাহরণ, মোটামুটি আরেকটা বিষয় বলি, এখানে যে 60 ক্যারেক্টার বলতে এইটা কিন্তু একটা ওয়ার্ড, এটা কিন্তু একটা ওয়ার্ড। আর এইটার ওয়ার্ডের মধ্যে যে এক একটা আপনার হচ্ছে
এই যে এইচ দেখতেছেন এটা হচ্ছে ক্যারেক্টার, এই যে সি দেখতেছেন এটা একটা ক্যারেক্টার, ঠিক আছে। সো এটা আপনারা হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে 60 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে এবং টার্গেট কিওয়ার্ড অবশ্যই ওখানের মধ্যে রাখতে হবে, এই টাইটেলের মধ্যে। ওকে, এরপরে যেটা করতে হবে, এখন আপনি তো আইক্যাচি টাইটেলের জন্য যদি এখন চিন্তা করেন যে আমি এখন টাইটেল জেনারেট করব কিভাবে, হয়তোবা আপনাকে অন্যান্য অনেকেই বলবে এসইও এক্সপার্ট বা অনেক হচ্ছে আপনার কন্টেন্ট রাইটাররা অনেক ভালো ভালো সমাধান দিবে, ঠিক আছে, আমি জানি অনেকেই অনেক ভালো সমাধান দিবে এবং অনেকেই ভালো জানেন, তারা আপনাদের সলিউশন দিবে। তো এখন আমি একটু আপনাদেরকে বলি যে সলিউশনটা আরো সুন্দরভাবে আমার মতে আমার কাছ থেকে আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি সেখান থেকে একটা সলিউশন আমি দিই, ঠিক আছে। সবাই হয়তোবা দিবে যে হচ্ছে যে আপনি ওই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করবেন, ধরেন যে প্লাগরিজম চেকার, এরপরে মূলত ধরেন যে 5টা ওয়েবসাইটের কি দেখলেন, টাইটেল দেখলেন, 5টা ওয়েবসাইটের টাইটেল দেখে আপনি আইডিয়া করে নোট করলেন, 5টা ওয়েবসাইট বা 10টা ওয়েবসাইটের টাইটেল নোট করলেন যারা টপ 10-এ আছে আপনার ওই কাঙ্ক্ষিত কিওয়ার্ডে। তাহলে আপনি 10টা থেকে বাছাই করে আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা থেকে একটু আইডিয়া নেন, আরেকটা থেকে আরেকটা আইডিয়া নেন, এরকম করে নিজের মতন করে অথবা আইডিয়া নিয়ে নিজের মতন করে দিন। এইটা একটা বিষয় গেল, এটা একটা কি হলো বিষয় গেল। এটা হয়তোবা অনেকে আপনাদেরকে সাজেশন করতে পারে বা সাজেস্ট করতে পারে, ঠিক আছে। তো আমি আপনাকে বলবো আরো যদি আপনার নিজের ব্রেনকে তো ইউজ করবেনই, তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আমি কিছু ওয়েবসাইট আপনাদেরকে দেখাবো। এই যে ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনারা হচ্ছে যারা আমাদের এসইও কোর্সের মধ্যে আছেন তারা অবশ্যই পেয়ে যাবেন। এবার দেখেন আমরা এই ওয়েবসাইটে যাওয়ার পর অথবা যদি আমাদের এসইও কোর্সের বাইরে থেকে যদি দেখে থাকেন তাহলে আপনারা একটা কাজ করবেন, ওয়েবসাইটের নামটা একটু খেয়াল করেন, উপরের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তারপরে দেখেন আমার ধরেন যে কিওয়ার্ড হচ্ছে রিলেশনশিপ, আমার কিওয়ার্ডটা কি রিলেশনশিপ। তো সার্চ করলাম, দেখেন নিউটনের মাথায় আপেল পড়তেছে, মাথা ঘুরতেছে, আমাকে কিছু সাজেস্ট করবে, এই যে দেখেন 4-5টা সাজেস্ট করতেছে, 10 facts you did not know about relationship, ঠিক আছে, এইভাবে আপনাকে সাজেস্ট করবে। আমার কিওয়ার্ড কি ছিল রিলেশনশিপ, দেখেন এখানে 5টা করলো। আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটটা থেকে আপনারা মোর যে গো টু টপিক রিসোর্স, এটাতে যে আপনারা আরো যদি ডিপলি করতে চান এখানে চলে যেতে পারেন। এখান থেকে আপনারা 5টা ধরেন যে পাইলেন, তারপরে আপনি এই ওয়েবসাইটটাতে যাবেন, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখান থেকে নাউন না ভার্ব, আমি নাউনের উপর ডিপেন্ড করে দিলাম, তারপরে টাইটেল কেস আছে, সেন্টেন্স কেস আছে, অল ক্যাপস আছে, যাই হোক আমরা যেটা আছে ওইটার মধ্যে রাখলাম, আমরা রিলেশনশিপ দিয়ে দিলাম, ঠিক আছে, সাবমিট করলাম। এইটা যে এত ভালো, এইটা যে এত ভালো, দেখেন কি পরিমাণ জেনারেট করতেছে, দেখছেন, দেখেন দেখেন লিস্ট দিয়ে, লিস্ট আকারে দেখেন, লিস্ট দিয়ে আমাদেরকে দেখায় দিচ্ছে 9 effective ways to get more out of relationship, 9 example of relationship, 9 facts everyone should know about relationship। দেখেন কত টাইটেল, কত টাইটেল, কত টাইটেল, বেস্ট বেস্ট দিয়ে দেখেন আমাদের দেখাচ্ছে দ্য এজেট অফ রিলেশনশিপ, দ্য নেক্সট 23 to immediately do about relationship, the ultimate guide to relationship। দেখেন হাউ টু দিয়ে আছে, কোশ্চেন দিয়ে আছে, লাভ দিয়ে আছে, তারপরে আপনার তারপরে সেলিব্রিটিস দিয়ে আছে, সিক্রেটস দিয়ে আছে, স্ন্যাক দিয়ে আছে, বিজনেস দিয়ে আছে, মোটিভেশন দিয়ে আছে, প্রবলেম দিয়ে আছে। আপনার টাইটেল কত লাগবে, কত লাগবে। তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে এইটাও ভালো, দেখেন আমি গ্রাফিক্স দিয়ে এটাতে করলাম, দেখেন আমাকে এখানে অসংখ্য অসংখ্য এই টুলসগুলো হয়তো বা আপনারা ঠিক টাইটেল জেনারেটর আগে একটু কষ্ট করে ইউজ করবেন, এখানে যে আরো আরেকটা চাপ দিলে আরো আসবে, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। আপনার চিন্তা করতেই হবে না, এই রিসোর্সগুলো একটু সুন্দর করে নিয়ে আপনারা বুকমার্ক করে আপনাদের কি করবেন, আপনাদের ক্রোম স্টোরে ক্রোম ব্রাউজারে রেখে দিবেন, কাজে লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এতটা বুঝলাম যে টাইটেলটার বিষয়ে মোটামুটি আমরা ক্লিয়ার, টাইটেলের বিষয়ে আমরা ক্লিয়ার যে কি আমরা নিজেদের ব্রেন থেকে আমরা করব, প্লাস হচ্ছে আমরা যে 3টা ওয়েবসাইট দেখলাম, 3টা ওয়েবসাইট থেকে আমরা সুন্দরভাবে ধারণা নিয়ে আমরা পারফেক্টটা দিব। ওকে, অবশ্যই কি করতে হবে, টার্গেট কিওয়ার্ডটা কিন্তু টাইটেলে থাকতে হবে। টাইটেল কোনটা, এই যে ওয়েবসাইটে যে শুরুতে মানে কন্টেন্টের শুরুতে যে আমরা
এখানে লাইনটা দেখতেছি, এটাই হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনার একটু বোল্ড করা এইচ অন ট্যাগ দিয়ে থাকে আর কি, এইটা মূলত টাইটেল। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে কি বলছে যে হচ্ছে যে ইউজ টার্গেটেড কিওয়ার্ডস। ঠিক আছে, আমার কন্টেন্টের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে বলছে। আমার কি করতে হবে, প্রথম অনেকে এসইও এক্সপার্ট বা অনেক কন্টেন্ট রাইটাররা বলে যে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে রাখার জন্য, অনেকে বলে 150 ওয়ার্ড, অনেকে বলে 200 ওয়ার্ড। এখন মূলত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে 100 থেকে 200-র মধ্যে রাখাটা বেটার, বা 1-এর থেকে 200-র মধ্যে রাখাটাই বেটার। আপনি যে জায়গায় রাখেন 200-র মধ্যে রাখলে ভালো, 100-র মধ্যে রাখলে আরো ভালো। শুরুতে আপনার কিওয়ার্ডটা প্রথমে টাইটেলে রাখবেন, তারপরে আপনি চেষ্টা করবেন প্রথম 100 ওয়ার্ডের মধ্যে, তারপরে আপনি মানে এক কথায় প্রথম প্যারায়, তারপরে আপনি চেষ্টা করবেন H2 ট্যাগে রাখার জন্য, H3 ট্যাগে রাখার চেষ্টা করবেন। অনেক সময় H3 ট্যাগে রাখা সম্ভব হয় না অনেক টাইপের কন্টেন্টের জন্য, চেষ্টা করবেন। তারপরে আরেকটা রাখতে পারেন আপনার একদম উপসংহারে গিয়ে, মানে একদম লাস্টে কনক্লুশনে যেটা আছে, কনক্লুশনে গিয়ে আপনারা রাখতে পারেন। ওকে, এরপরে আছে হচ্ছে স্ট্রাকচার ইওর কন্টেন্ট। এই স্ট্রাকচার ইওর কন্টেন্টটা নিয়ে আমি হচ্ছে মূলত শেষের দিকে হচ্ছে কথা বলবো, অথবা যদি আজকে সময় না হয় আমি আগামী ক্লাসে কথা বলবো। ঠিক আছে, তো আমাদের টার্গেট রাখতে হবে এই যে H1 H2 H3, ঠিক আছে। আর কন্টেন্ট অবশ্যই ইনফরমেটিভ হতে হবে। H1 H2 H3 এই বিষয়টা অলরেডি আমি কভার করছি, বলে ফেলছি। এরপরে হচ্ছে আপনার এখানে যদি আমরা দেখি যে হচ্ছে যে ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক বা ইনবাউন্ড আর আউটবাউন্ড লিঙ্ক আপনার ইউজ করতে হবে আমার কন্টেন্টের মধ্যে। এখন কথা হচ্ছে যে ইনবাউন্ড আর আউটবাউন্ড বা ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্ক কি। আমরা এই নীল প্যাটেলের ওয়েবসাইটটাতে আছি, আসার পরে আমরা দেখতেছি যে এখানে একটা অ্যাঙ্কর টেক্সট করা। অ্যাঙ্কর টেক্সট কি, এটা অলরেডি আপনারা পূর্বের ক্লাসে জেনে গেছেন। এই যে অ্যাঙ্কর টেক্সটটা আমরা ক্লিক করে দেখি যে অন্য কোন ওয়েবসাইটে নিয়ে যায়। আমরা একটু দেখি, তো দেখা যাচ্ছে যে তারই ওয়েবসাইটের আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। যদি যদি তারই আরেকটা পেজে নিয়ে যায়, এটা হচ্ছে ইনবাউন্ড। আর যদি আমরা দেখি যে এটা দেখি কোথায় নিয়ে যায়, এইটাতে যাওয়ার পরে এইটা ওনার, এটাও ইনবাউন্ড। আমরা দেখি যে আউটবাউন্ড কোনো পাই কিনা, আউটবাউন্ড কোনো লিঙ্ক পাই কিনা, আমরা একটু চেষ্টা করি, খুঁজতে থাকি, দেখি পাই কিনা। এই যে ওনার ওয়েবসাইটের বাইরে এই অ্যাঙ্কর টেক্সটটা আমরা ক্লিক করার পর ওনার ওয়েবসাইটের বাইরে একটা ওয়েবসাইটে নিয়ে আসলো, এটা হচ্ছে আউটবাউন্ড। ও, আশা করি ক্লিয়ার। আর অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে এবং কন্টেন্ট রাইটিং এর অন্য এর আগে যত কিছু শিখছেন, আজকে যদি কিছুটাও ভিন্ন পেয়ে থাকেন, ভিন্ন কিছু যদি শিখে থাকেন, তাহলে আমাকে কন্টেন্টে একটু জানাবেন। আমি আরো ডিপলি প্রত্যেকটা টপিক আরো ডিপলি কভার করব পরবর্তীতে ইনশাআল্লাহ। ওকে, ডিটেলসে যাব আমি আরো। তারপরে আপনার মূলত অপটিমাইজ দ্য মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এইটা অবশ্যই অপটিমাইজ করতে হবে। তবে অনেক এসইও এক্সপার্ট বলেন যে এখন মেটা টাইটেল বা মানে এক কথায় মেটা ডেসক্রিপশন, যেটা ডেসক্রিপশনটা এখন আর এসইওর জন্য তেমন একটা কাজ করে না। যাই হোক, যদিও নাও করে, আমার কথা হচ্ছে যে আমরা কি ভিজিটরের জন্যই তো কাজ করি, ভিজিটর আসলেই তো আমাদের আর্ন হবে, তাই না? তো সুন্দর করে দেখেন এই জায়গাটায় যদি ভালো কিছু যদি থাকে তাহলে তো ক্লিক পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। টাইটেল এবং আর এইটার উপর ডিপেন্ড করেই তো অনেকটা ক্লিক পাওয়ার সম্ভাবনাটা থাকে, বা ভিজিট করার, ক্লায়েন্টের ভিজিট করার কি সম্ভাবনা থাকে। আমরা দেখেন, আমরা এই যে একটা আমি জুম করতেছি, এই পিকচারটাতে চলে যাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এই অংশটাকে ইউআরএল বলা হয়। এই যে প্রথমে H1 ট্যাগ দিতে হয়, আমি এটা শেয়ার করে দিব। তারপরে H1 দেওয়ার পরে একটা ইমেজ ব্যবহার করলে খুব ভালো হয়, ঠিক আছে। আর H1 ট্যাগটা অবশ্যই ইউনিক হতে হবে, আর ইনক্লুড করতে পারেন হাউ, হোয়াই, হোয়াট, ঠিক আছে। তারপরে বডির মধ্যে কিভাবে থাকবে এই, তারপরে দেখেন এই যে H2 সাবহেডিং এখানে ইউজ করতে পারেন। তারপরে এইটা ইউজ করতে পারেন, এই বিভিন্ন উক্তি ইউজ করতে পারেন, বোল্ড আকারে, ফন্ট সাইজ, অন্য ফন্ট ইউজ করে এটা করতে পারেন। তারপরে লিস্ট আকারে H2 সাবহেডিং এখানে দিতে পারেন, আর লাস্টে দিতে পারেন রিড ফার্দার, অন্য কোনো টপিক এখানে আপনি দিয়ে দিতে পারেন পড়ার জন্য। তো
আমরা দেখি যে হচ্ছে যে মূলত একটা যেটা দেখাইতে আসছি আরেকটা পিকচার কোথায়, এই যে দেখেন মেটা ডেসক্রিপশন দেখেন, এটা অবশ্যই ইউনিক হতে হবে এবং হচ্ছে 140 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, ঠিক আছে। আর অবশ্যই এখানে আপনার হচ্ছে টার্গেট বা ইমোশনাল কিছু একটা ইয়ে করে দিতে হবে, কলস টু অ্যাকশন যেটাকে বলি, ঠিক আছে। কলস টু অ্যাকশন টাইপের কিছু একটা এইটাতে এইখানে দিয়ে দিতে হবে এই সেকশনটাতে, তাহলে অনেক বেশি ভালো হবে, তাহলে ক্লিক পাওয়ার সম্ভাবনাটা ভালো হবে। আসলে মেটা ডেসক্রিপশনটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এই যে আর টাইটেল তো আমি বুঝাইলামই টাইটেলটা কি। এবার আমরা এটাকে একটু জুম কমাই, ওকে আমরা উপরে চলে যাই, ঠিক আছে। উপরে যাওয়ার পরে আমরা পরের যে অপশনটা দেখতেছি সেটা হচ্ছে যে ইউজ রিলেটেড কিওয়ার্ডস। আপনারা যারা পূর্বে ক্লাসগুলো রেগুলার করছেন এসইওর, তারা অলরেডি ওটা জানেন। রাজু ভাই যে ক্লাসটা নেয় আর কি এসইওর, ভাই অলরেডি এটা কভার করছে। তো রিলেটেড কিওয়ার্ডে দেখেন একটা জিনিস, সিনোনিমস অথবা রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে পারি। তো সিনোনিমস এর জন্য এখন অনেক সময় আমরা তো অনেক ওয়ার্ডের সিনোনিমস জানি না, কি করব তাইলে আমরা সুন্দর করে আপনাদেরকে একটা আজকে সিনোনিমস এর একটা ওয়েবসাইট আমি চিনিয়ে দেই, এটা অনেক ভালো। ধরেন যে আপনি সিনোনিম চাচ্ছেন হচ্ছে মেকিং এর সিনোনিমস আর কি কি, এই যে দেখেন ক্রিয়েটিং, ফরগিং, দেখছেন, শেপিং, জেনারেটিং, অনেকগুলো আমি জানতামই না। আজকে এটা সার্চ দেওয়ার পর মেকিং দিয়ে যে আরো এত ধরনের সিনোনিমস হয় মানে আমি জানতামই না, ঠিক আছে। রিলেটেড কিওয়ার্ড এই সিনোনিমসগুলো ইউজ করতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। এই ওয়েবসাইটটা অনেক বেশি ভালো এবং আমি যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু ফ্রিতে আপনি অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। এইটা ব্যবহার করবেন, তারপরে দেখেন অ্যাডজেক্টিভ দিয়ে ব্যবহার করতে পারেন, তারপরে নাউন দিয়ে দেখেন, নাউন দিয়ে পাচ্ছি আমি, অ্যাডজেক্টিভ দিয়ে পাচ্ছি, অনেক ভালো। একটু চেষ্টা করবেন, ঠিক আছে, একটু চেষ্টা করবেন, রিসার্চ করবেন, রিসোর্স জোগানোর ট্রাই করবেন, সব সময় রিসোর্স জোগানোর ট্রাই করবেন। এরপরে হচ্ছে ইমেজে অল্টার টেক্সট ইউজ করতে হবে, এইটা প্র্যাকটিক্যালি দেখানোর বিষয়। অবশ্যই অল্টার টেক্সট ইউজ করবেন যখন আপনি ইমেজ রিলেটেড ইমেজ যখন আপ করবেন, তখন অবশ্যই অল্টার টেক্সট। আমি পরবর্তীতে যখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আমি তখন এইটা দেখাবো, আমার মনে থাকলে অবশ্যই এটা দেখাবো, আর না মনে থাকলে আপনারও তো আছেনই, কমেন্ট বক্স তো খালি পড়েই আছে। তারপরে যেটা আছে 11 নম্বরে, সেটা হচ্ছে রিলেটেড পিকচার। আপনি যে বিষয়ে বা আমি যে বিষয়ে কন্টেন্টটা লিখতেছি সেই রিলেটেড কয়েকটা পিকচার আমার ইউজ করতে হবে। একটা মানে কন্টেন্ট আমার যদি 1000 ওয়ার্ড হয়, অন্তত আমাদের 2 থেকে 3টা পিকচার ইউজ করা, রিলেটেড পিকচার ইউজ করা উচিত। এতে আরো বেশি ভালো হয়, অনেক বেশি ভালো হয়। এবং আরেকটা কাজ করবেন, নিচের দিকে একদম কন্টেন্টের নিচের দিকে আপনি অন্য একটা পেজের হয়তোবা ইয়া দিলেন, ওই রিলেটেড আরো কিছু হয়তোবা দিয়ে দিলেন, আমি ওই বিষয়টা যে যাব সমস্যা নেই। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অপটিমাইজ দ্য ইউআরএল। তো কিভাবে গুড এবং ব্যাড ইউআরএল কেমন দেখতে এটা আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখি যে গুড কোনটা, এই যে দেখেন নীল প্যাটেলের যে গুড, দেখেন প্রথমে এটা যেহেতু ব্লগ সেকশন, ব্লগ আনছে প্রাইভেসি পলিসি জেনারেটর, দেখেন ওনার যে কিওয়ার্ডটা ছিল প্রাইভেসি পলিসি জেনারেটর, উনি ওইটা দিছে। তারপরে দেখেন এটার মধ্যে দিছে হচ্ছে লিগ্যাল ইস্যুস ফেসিং অনলাইন মার্কেটার্স, এই দেখছেন। এখন আমরা দেখি যে ব্যাড একটা ইউআরএল আমরা দেখার চেষ্টা করি, দেখি ব্যাড ইউআরএল গুলা কেমন হয়। আমি ক্রিকেট লিখে দিলাম কারণ আমার ক্রিকেট খুব বেশি পছন্দ। আপনাদের কার কার ক্রিকেট খুব বেশি পছন্দ অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে, ওকে। এরপর আমরা চলে যাব এই যে এটাতে যাই, দেখি এটার কেমন, অথবা 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 কোনটায় যাওয়া যায় দেখি। হ্যাঁ, এটাও ভালো, খারাপ না। আমরা কোন ওয়েবসাইটটা তেমন ভালো না, মানে মানে লিঙ্ক ভালো না, ওইটা আমরা খুঁজতেছি। সম্ভবত আমরা পেয়ে গেছি, দেখি আমরা পাই কিনা। এইটা চাপ দেই, দেখি ওদের অপটিমাইজ কিনা। না, দেখছেন লিঙ্ক কত বড়, দেখছেন লিঙ্ক কত বড়, এটা হচ্ছে ব্যাড লিঙ্ক, ব্যাড ইউআরএল। বোঝা গেল? গুড ইউআরএল এবং ব্যাড ইউআরএল আমরা অবশ্যই দেখলাম, আর অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যাতে শেয়ার করা যায় এর জন্য
শেয়ার বাটন অবশ্যই রাখতে হবে কন্টেন্টের নিচে। আর আমরা ইউজড এসইও প্লাগইন, যারা আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, বা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে এই কাজটা দেখাবো কিভাবে কন্টেন্টটা অপটিমাইজ করতে হয়, এসইও ফ্রেন্ডলি করতে হয়, এর জন্য আমরা এসইও প্লাগইন ইউজড এসইও প্লাগইনটা ইউজ করব। আর একটা বিষয় টিপস বলতে পারেন, কন্টেন্টে প্যারা বেশি করলে ভালো হয়। কেমন? একটা বিষয় খেয়াল করে দেখেন, উনি কিন্তু 3 লাইন বা 4 লাইন লেখার পর ফাঁকা দিয়ে আবার 1 লাইন দিছে, আবার দেখেন একটা পিকচার দিছে, আবার 4 লাইন 5 লাইন লেখার পরে আবার দেখেন, মানে ঘিজিমিজি নাই। ইনি যদি এই দেখেন, ইনি যদি এই যে পুরা এই 8 লাইন যদি একসাথে লিখতেন, এই 8 লাইন যদি একসাথে লিখতেন, তাহলে কিন্তু খারাপ দেখাইতো, তাই না? যেহেতু আলাদা আলাদা করছেন, দেখেন প্যারা করছে বেশি, এর জন্য খুব ভালো লাগতেছে, কিন্তু খুব বেশি ভালো লাগতেছে। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। এই দেখেন, আমিও লেখার ক্ষেত্রে দেখেন আলাদা আলাদা ফাঁকা ফাঁকা করছি, কত সুন্দর লাগতেছে। তারপরে নাম্বার ইউজ করছি, আমি বুলেট পয়েন্ট ইউজ করছি, এগুলা ইউজ করতে হবে, বুলেট পয়েন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা মূলত যেটাতে যাব সেটা হচ্ছে যে বেসিক তিনটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। সেই 3টা পয়েন্ট কি কি? যে আমরা ছোটবেলায় রচনা পড়তাম না, আমরা ছোটবেলায় রচনা পড়তাম, তো ওই রচনার মধ্যে কি থাকতো? ওই রচনার মধ্যে আপনার ধরেন যে সূচনা থাকতো, বর্ণনা থাকতো, উপসংহার থাকতো, তাই না? অনেকটা কিন্তু কন্টেন্টও কিন্তু অনেকটাই সেম, একটু চেঞ্জ। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, আর কনক্লুশন থাকবে। এর মাঝে আরো অনেক কিছু থাকবে, যেটা বোঝানোর জন্যই এত কিছু বোঝানো। আর বিগিনার অবস্থায় বেশি প্যারা নেওয়ার দরকার নাই, এই মেইন স্ট্রাকচারটাকেই ধরে আগান। আর এই বডির মধ্যে আরো কয়েকটা পার্ট করবেন, এগুলো আমি নেক্সটে আরো ভালোভাবে শেয়ার করব। এখন কথা হচ্ছে যে আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে আপনার প্রথমে যেটা চিন্তা করতে হবে, যেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে যে আপনার ওই কিওয়ার্ডে আপনার ওই টপ 5 জনকে কি করতে হবে। আপনার যে ওই কিওয়ার্ডে 5 জন যে র্যাঙ্ক করছে বা 10 জন যে র্যাঙ্ক করছে, টপ 10 কে আপনি হচ্ছে সুন্দরভাবে এভাবে নিয়ে নেবেন, এভাবে নেবেন। তাদেরকে একটু রিসার্চ করবেন। আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, আমি কিভাবে এটা করবেন, এটা আমি একটু দেখাই। দেখি আমরা কি কিওয়ার্ডে সার্চ দিতে পারি, আমরা একটু চিন্তা করে দেখি যে কন্টেন্ট রাইটিং নিয়ে আমরা একটু কন্টেন্ট রাইটিং দিয়ে কি করি চিন্তা করে দেখি। ওকে, প্রথমে আমি এটা নিলাম, তারপরে 2 নাম্বারটা নিলাম, তারপরে 3 নাম্বারটা নিলাম, 4 নাম্বারটা নিলাম, 5 নাম্বারটা নিলাম। আমরা সব এরকম করে 10টা নেব। আর সবসময় খেয়াল রাখতে হবে কন্টেন্ট রাইটিং এর করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি যদি ওই বিষয় সম্বন্ধে জানতে চাইতাম, তাহলে কি ধরনের কোশ্চেনগুলো করতে পারতাম বা কি জানতে চাইতাম। হয়তোবা এখন বলতে পারেন যে নীরব ভাই, এটা তো অনেক কঠিন হয়ে গেল, এটা কি বোঝাতে যাচ্ছেন? কোনো সমস্যা নেই, কঠিন বলতে কিছুই নাই। মানুষ এই কিওয়ার্ডটা সার্চ করে বা এই কিওয়ার্ডটাকে ইউজ করে মানে কি কোশ্চেন করে গুগলের কাছে, বুঝবেন কেমনে? এই যে পিপল অলসো আস্ক, এই যে 4টা পয়েন্ট পেলেন, এইটা বড় করেন আরো কয়েকটা পাবেন, এইটা বড় করেন আরো কয়েকটা পাবেন। ভাই, মানুষ এইগুলাই জানতে চায়। আর আপনি এই যে টপিকগুলা নেবেন, এই টপিকগুলোর উপরে লিখবেন। যদি আপনার কিওয়ার্ড এটা হয়, তাহলে আপনি এই যে প্রশ্নগুলো বের হচ্ছে না, এইগুলাই কভার করেন আপনার মতন করে। তাহলে আপনি অনেক ভালো লিখতে পারবেন। তারপরে আপনি যে 10টা ওয়েবসাইটে আসবেন, আসার পরে 5টাতে আসেন। প্রথমে আসার পরে দেখেন যে ও কি কভার করছে, বিষয়টা সম্বন্ধে আপনি একটু নোট করেন। আপনি একটা আলাদা জায়গায় নোট করেন, কিন্তু কপি পেস্ট করা যাবে না, আপনি নোট করেন। তারপরে পরের ব্যক্তিটা কি করছে, পরের ব্যক্তিটার সাথে এর আগের ব্যক্তির কি মিল আছে আর কি অমিল আছে, কি বেশি লেখছে, কি ফুটায় তুলছে, এই বিষয়টা বোঝার চেষ্টা করেন। দেখেন কোন পয়েন্টটা মিস করছে। এরপর আপনি এবার চিন্তা করবেন, এই যখন 5টা 7টা ওয়েবসাইট পড়বেন না, তখন আপনি বুঝবেন যে এই 5টা 7টার মধ্যে কোন ওয়েবসাইটটা কি মিস করছে আর কোন ওয়েবসাইটটা কোনটা বেশি রাখছে পয়েন্ট।
এরকম একটা নোট করবেন, ছোটখাটো নোট করার পরে দেখবেন আপনার কাছে সবকিছু পানির মতন অনেকটা ইজি হয়ে যাচ্ছে। তখন আর আপনার কোনো পেইন নাই, আপনি তখন মোটামুটি লিখে যাইতে পারবেন। তারপরে আবার গুগলে যে এরকম কোশ্চেনের আপনি আইডিয়া এই যে কোশ্চেন থেকে যে আইডিয়াগুলো পাবেন, এখান থেকেও আপনি পয়েন্ট বাড়াইতে পারবেন। তারপরে আরেকটা জায়গা আছে, এই যে দেখেন, এই যে এখান থেকেও, তার মানে এই কন্টেন্ট রাইটিং রিলেটেড এই যে এগুলা থেকেই হয়। এই কিওয়ার্ডটা ব্যবহার করে কোশ্চেনগুলা মূলত উপরে কোশ্চেনগুলা করে, আর এগুলা হচ্ছে রিলেটেড সার্চ, রিলেটেড। আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো আরো ডিটেলসে ইনশাল্লাহ আমরা সামনে জানতে পারবো। আজকে মূলত আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, হয়তো পরবর্তীতে আরো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমরা আরো ডিটেলসে আলোচনা করব। আর শেষবারের মতন আপনাদেরকে আমি আবারও বলতেছি যে এই পিকচারটা আপনারা একটু খেয়াল করেন, এই যে পিকচারটা সুন্দর করে খেয়াল করেন, দেখেন ইউআরএলটা, এইচ1টা, ইমেজটা, বডিটা, তারপরে দেখেন উক্তি কখন দিতে হচ্ছে, রিড ফার্দার, লিস্ট, আরো অনেক কিছু আছে, মেটা ডেসক্রিপশন, টাইটেল, আরো অনেক কিছু আছে। এইগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো ক্লাসে কভার করব। সবাই ভালো থাকবেন। ও ওকে 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 ওয়েট ওয়েট ওয়েট, এর আগে আমি একটা জিনিস দেখাই। এখন কথা হলো যে কন্টেন্ট রাইটিং এ অন্যরা বাংলাদেশ থেকে লিখে কেমন ইনকাম করতেছে, এইটা একটু ফাইবার থেকে আপনাদেরকে দেখাই। আপনারা একটু জাস্ট আপনারা একটু দেখেন, এখনো 2টা অর্ডার চলমান। 1000 ওয়ার্ডের জন্য $15 নেন, বেসিকে স্ট্যান্ডার্ডে 5000-এর জন্য $50, প্রিমিয়ামে 10,000 ওয়ার্ডের জন্য $90। কাজ আলহামদুলিল্লাহ অনেক করছে এই ভাইটা, অনেক কাজ করছে। ইনি কিন্তু বাংলাদেশ থেকেই লেখেন। তারপরে আরেকজন আছেন, এই যে ইনিও বাংলাদেশে, আমি বাইরের কান্ট্রি কারো দেখাইলাম না। ইনি 1000-এর জন্য 10, 1015, এই যে একটু চেঞ্জ দেখেন, টপিক রিসার্চ, রেফারেন্স, ঠিক আছে, এই দেখেন রেফারেন্স দিতে হবে। ওই যে উক্তি আপনাদের বললাম না, ওই উক্তির জায়গায় আপনারা রেফারেন্স দিবেন। আরো কিছু আছে, আস্তে আস্তে বুঝবেন, আমি কভার করব, সমস্যা নেই। এ কি করবে, কোয়ালিটি কন্টেন্ট আর্টিকেল লিখবে, টাইম ফ্রেম, ফাইনাল টাইম ফ্রেম, প্রপার কিওয়ার্ড ডেনসিটি বলতে তো কি বোঝায় এটা আপনারা গত ক্লাসগুলোতে জেনে আসছেন। প্লাগরিজম ফ্রি থাকবে, প্রপার রিসার্চ থাকবে, কিওয়ার্ড ডেনসিটি থাকবে। মোটামুটি আপনারা আমি যতটুকু দেখালাম, আরও সামনে আরেকটু রিসার্চ করেন। আমি যেগুলো দেখালাম এগুলো নিয়ে আরেকটু মাথা ব্যথা করান, দেখবেন যে মূলত অনেক কিছু